জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবর। দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ঢাকার সংসদ ভবনে ঢুকে পড়ল জনতা, দখলে হাসিনার গণভবন। হাসিনার দেশ ছাড়তেই মুখে জনতার হাসি, গণভবনের দাপাদাপি, ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি। গড়া হবে অন্তর্বর্তী সরকার, ভাঙচুর বন্ধ করুন, সেনা পুলিশ গুলি চালাবে না বললেন সেনাপ্রধান। কলম পটুয়ার ঢাকা। দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকা ত্যাগ করেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রটি এএফপিকে জানিয়েছে, তিনি, শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। তিনি একটি বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে সুযোগ পাননি। হাসিনা দেশ ছাড়তেই মুখে হাসি জনতার, গণভবনে দাপাদাপি, ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি, প্রকাশ্যে বাংলাদেশের ছবি। বাংলাদেশ আন্দোলনের শেষ হাসি হাসল আন্দোলনকারীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, বোন রেহানাকে নিয়ে গণভবন ছেড়েছেন তিনি। মাসখানেক ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ, রক্ত ঝরেছিল প্রচুর। জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের ৯ দফা দাবি পরে নেমে আসে ১ দফায়, হাসিনা সরকারের পদত্যাগ। আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ডাকে ২৮ জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার শহর, রাস্তায় নামে শয়ে শয়ে মানুষ। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় দফায় দফায়। বহু গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন ধরানো হয় গাজীপুর, ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় এবং পুলিশের গাড়িতে। একই চিত্র দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। মুন্সিগঞ্জ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হন ২ জন। এই পরিস্থিতিতে সরকারের নির্দেশে ফের বন্ধ হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এত আন্দোলন, সংঘর্ষ, প্রতিবাদের পর সোমবার দুপুরে প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগের খবর। কপ্টারে করে হাসিনাকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়। বাংলাদেশ বায়ুসেনার কপ্টার ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যান এয়ার কমোডর আব্বাস। হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনারা অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠনের কথা জানান তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার আবেদন, আন্দোলন বন্ধ করুন। পুলিশ এবং সেনাকে তিনি গুলি চালাতে বারণ করেছেন বলেও জানান ওয়াকার। ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদল বৈঠক করার কথাও তিনি জানিয়েছেন। বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর। তারপরে তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। বছরখানেক পরে সাধারণ নির্বাচন হতে পারে, তবে প্রাথমিক স্তরের বক্তব্য। পদত্যাগ করার পর হাসিনা দেশ ছাড়তে দিকে দিকে ধরা পড়ে বিজয় উল্লাসের ছবি। আন্দোলনকারীদের দীর্ঘদিনের রাগ ক্ষোভ বদলে গেল হাসিতে। কেউ কেউ আনন্দে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মোনাজাত শুরু করে। কারো গলায় শোনা গেল আনন্দ মিশানো গান। বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে সামিল হতে দেখা যায় সেনাবাহিনীকে। ট্যাঙ্কের মাথায় চড়ে থাকা বাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতেও দেখা যায় সাধারণ মানুষের সাথে। হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন গণভবনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সেখানে স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন তারা। বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়ে বসেন। সেখান থেকে আনন্দে চিৎকার শুরু করেন সাধারণ মানুষ। সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন সেসব ভিডিওর সত্যতা যাচাই করে। ভিডিও দেখা গিয়েছে গণভবনে ঢুকে দাপাদাপি করছেন আন্দোলনকারীদের একাংশ। কারো হাতে দামি জিনিসপত্র, কারো হাতে মুরগি, কেউ বা ছুটছেন চেয়ার হাতে। একজন যুবককে আবার হাসিনার শয়নকক্ষে ঢুকে তার বিছানায় শটান শুয়ে পড়তে দেখা গিয়েছে। বিক্ষোভ দেখাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের পূর্ণাঙ্গ মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা। মূর্তির উপরে চড়ে সেটিকে ভাঙার চেষ্টার ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। অন্যদিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। দুপুর ৩:৩০ নাগাদ তার বাড়ির ফটক ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এরপর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে বলে দাবি করেছে প্রথম আলো।
গড়া হবে অন্তর্বর্তী সরকার, ভাঙচুর বন্ধ করুন, সেনা পুলিশ গুলি চালাবে না, নির্দেশ দিয়েছে সেনাপ্রধান। ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা, সেনাপ্রধান। বাংলাদেশে আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বার্তা। আন্দোলনরত ছাত্ররা দয়া করে ঘরে ফিরে যান, এখন ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সাহায্য করা। আমি আদেশ দিয়েছি সেনা পুলিশ কোনো গোলাগুলি চালাবে না। বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশকে গোলাগুলি না চালানোর আদেশ দিয়েছেন বলে জানালেন সেনাপ্রধান। একই সঙ্গে বললেন, দেশে শান্তি ফিরে এলে কারফিউ এবং জরুরি অবস্থাও থাকবে না। সেনাপ্রধানের ভাষায়, আমি নিশ্চিত দেশের বিভিন্ন জায়গায় যেসব বিশৃঙ্খলা এখনো চলছে তা আমার এই বক্তব্যের পর শান্ত হয়ে যাবে। আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা, সেনাপ্রধান। বাংলাদেশের জনতাকে সেনাপ্রধান বলেন, আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা, তাহলে আমরা এই পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আনতে পারব। সোমবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাচ্ছি, সেনাপ্রধান। সেনাপ্রধান জানালেন, সোমবারই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তারা, কারণ তাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। সেনাপ্রধান বললেন, সোমবারই অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব আমরা। বৈঠকে কারা ছিলেন, কি হলো জানালেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধানের ডাকা বৈঠকে কারা ছিলেন, সেখানে কি হলো তার বিশদ জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বললেন, জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন। তারা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠন করার। এছাড়া ওই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান আসিফ নজরুল ছিলেন। তিনি আমার সামনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি সুন্দর বার্তা দিয়েছেন। ওর কথা সবাই শোনে, শ্রদ্ধা করে। ছাত্রীরা ওর কথা শুনেছেন, তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে সেনাপ্রধান একই সঙ্গে জানিয়েছেন, ওই বৈঠকে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না। সেনাপ্রধান আরও বলেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন। বাংলাদেশের জনতাকে সেনাপ্রধান বলেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন। এর আগে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বাংলাদেশের সেনাপ্রধান আনুষ্ঠানিক ঘোষণা করলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা শান্তি শৃঙ্খল পথে ফিরে আসুন, কারণ তা না হলে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, মানুষ মারা যাচ্ছে। কলম্বোর পর ঢাকা, 25 মাসের মধ্যে আবারও পড়ছি দেশে শাসকের প্রাসাদ জনতার দখলে। কলম্বোর পরে ঢাকা, তফাৎটা শুধু পতাকার রঙে। কিন্তু 25 মাসের ব্যবধানে ভারতের দুই পড়শি দেশে গণরোষের ধাঁচ হুবহু এক। এক্ষেত্রেই জনতার নিশানায় শাসকের প্রাসাদ। 2022 সালের জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের সরকারি বাসভবনের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা। সোমবার বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস গণভবনেও একই পরিণতি হল। শুধু গণভবন নয়, হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি এবং তার গড়া দল আওয়ামী লীগের সদর দপ্তরও ক্ষোভের নিশানা হয়েছে। ধানমন্ডির ওই বাড়িতেই 5 দশক আগে আর এক রক্তাক্ত আগস্টে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাৎপর্যপূর্ণভাবে বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙা হয়েছে সোমবার। হাসিনার মতোই গণবিক্ষোভের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন গোতাবায়া। সেনা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পর কলম্বোয় তার সরকারি বাসভবন তছনছ করা হয়েছে। লুটের অভিযোগও উঠেছিল। সুইমিং পুলে নেমে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। এবার হাসিনাও একইভাবে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে নিরাপদ ঠিকানার সন্ধানে ঢাকা ছেড়েছেন। তিনি বাংলাদেশ ছাড়ার পর গণভবনেও সোমবার হয়েছে কলম্বো কাণ্ডের পুনরাবৃত্তি। সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিও দেখা গিয়েছে গণভবনের ভিতরে পুকুরে নেমেছেন বহু মানুষ, সাঁতার দিচ্ছেন তারা। হাসিনার বিছানায় শুয়ে রয়েছেন বিক্ষোভকারী। এক হামলাকারীকে দেখে গিয়েছে গণভবনের ভিতর থেকে পোষ্য ছাগল করে নিয়ে বেরোতেও।